হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। পুলিশ স্টেশনে মুখোমুখি বসে আছে তেজওয়ান ইনায়া। ইনায়া ঠোঁটে হাসি। তেজওয়ান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, এতগুলো খুন কেন করেছো? কারণগুলো কি? ইনায়া তেজওয়ানের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। শুরু থেকে বললে সারা রাত পার হয়ে যাবে। তেজওয়ান আগের ন্যায় বলল, ইনায়া রাত হোক বা দিন, স্টেটমেন্ট তো নিতে হবে, বলো। আমাকে কি শাস্তি দিবেন? ফাঁসি? হেসে বলল। তেজওয়ান চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে। যা বলছো উত্তর দাও। দিব তো, শুধু আমার না আপনার গল্পটাও বলবো। তেজওয়ান ফ্রিকুচকে বলল। মানে? ইনায়া সেই মনোমুগ্ধ করা হাসি হাসল। আমার স্মৃতিশক্তি কিন্তু প্রখর। তেজওয়ান অবাক হয়। ইনায়া এবার গম্ভীরতার সহিত তাকায়। একটি দুর্বিষহ জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী, যেখানে একসাথে শেষ হয়েছিল অনেকগুলো জীবন। সেই দিনে সেই ইয়ানা, আজকের এই অনুপ্রভা। গল্পটা আমার নয়, গল্পটা আমাদের। তবে শেষে গিয়ে ইয়ানা নামক অনুপ্রভাই এই গল্পের খারাপ একটি চরিত্র হিসেবে শুরু হয়েছে। হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পুরো গ্রামে এই একটি মাত্র স্কুল, তাও যেতে হয় কাদামাটির রাস্তা পেরিয়ে। জুতো হাতে নিয়ে কবরস্থানের সামনে দিয়ে স্কুলে যাওয়ার জন্য পা ফেলছে ইনায়া। কিছুক্ষণের মাঝে স্কুলের সামনে হাজির হলো। তবে এখন চতুর্থ নম্বর ক্লাস চলছে। কোমরে হাত দিয়ে মাঠের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে সে। বেনি করা চুলগুলো থেকে চপ চপ করে পানি পড়ছে। এখন অবশ্য বৃষ্টি কমেছে। পা টিপে টিপে নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। স্যার এখন বের হবে, এই সুযোগে ক্লাসে ঢুকতে হবে। স্যার বেরিয়ে গেল। ইনায়া সুযোগ বুঝে ক্লাসে ঢুকতে নিলে তার কানে টান পড়ে। পেছনে তাকিয়ে দেখে বাংলা ম্যাডাম। ইনায়া গাল ভরে হাসল। আজকে আবার কার বাড়ির ফল চুরি করতে গেছিলি? আপনার সঙ্গীরা কই? ইনায়া ছোট উল্টে বলে, কি যে বলেন ম্যাডাম, দেখেছেন না বৃষ্টি, তাই আর কি একটু দেরি হলো। এখানে কান ধরে দাঁড়িয়ে থাক। আর তুই মিতু, কলি, তোরাও কান ধর। ম্যাডামের কথা মতো ইনায়া, মিতু আর কলি বারান্দায় কান ধরে দাঁড়িয়ে থাকে। ইনা অগ্নিদৃষ্টিতে মিতুর দিকে তাকায়। বলেছিলাম স্কুলে আসবো না, তোর তো কুরকুরানি উঠেছিল। নে দাঁড়ায় থাক। ইনার কথা সায় জানিয়ে কলিও বলে, ওই দাঁড়িয়ে থাক, আমি আর তুই চল যাই। কামরাঙাগুলো খেতে হবে, আমার ব্যাগে লবণ আছে। ওদের কথায় মিতু মুখ ছোট করে বলে, আমাকে নিবি না? ইনা আর কলি একসাথে বলে উঠে। না। ইনা আর কলি চলে যায়। মিতু মুখটা পানসে করে কান ধরে দাঁড়িয়ে থাকে। হঠাৎ হাতে টান পড়তে মাথা তুলে দেখে ইনা আর কলি তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মিতু মুচকি হেসে দোল লাগায়। 14-12-তে পা রাখা চঞ্চল রমণী সারাদিন চঞ্চলতায় মেতে থাকে। আজ ওই বাড়ি আমতো, কাল ওই বাড়ির কামরাঙা। এই সব তো নতুন না। এই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর পরিচয় হয় মিতুর সাথে। কলি তার ছোটবেলার সঙ্গী। কথায় আছে না, সঙ্গদোষে লোহা বাসে, এখানেও তাই। ইনা চঞ্চলতার হাওয়া এদের গায়ে লেগে গেছে। আম্মা আম্মা খাবার দাও তাড়াতাড়ি। হাক ডাকের শব্দ শুনে কাকন ঘর থেকে বের হয়। তার বাবা কামাল। কাকন আর বের হলো না। তাকে দেখলেই তো তার বাবা নামক মানুষটা রেগে যায়। কাকন আবার চলে গেল। মাটির দুচালা ঘর, বিশাল বড় উঠোন। উঠানে ধান শুকানোর জন্য দেওয়া। ছেলের গলার আওয়াজ শুনে ঘরের দিকে পা বাড়ায় সাজি বেগম। মনে মনে বিড়বিড়ায়, আবার কেন আইলো? চৌকির উপর পা তুলে বসে আছে কামাল। সাজি চোখ গরম করে তাকে জিজ্ঞেস করলো, হাত পা না ধুইয়া আমার চকিতে বইসস কেন? নাম এখুনি। কামাল শুনলো না, আরো ভালো করে বসলো। সাজি রেগে গিয়ে জিজ্ঞেস করলো, এনে আইসস কেন? কামাল পান চিবোতে চিবোতে উত্তর দিল, খাইতে দাও, আর ওই যে গরুর গোস্ত আনছি, তাড়াতাড়ি রান্ধো। সাজির কপালে ভাঁজ পড়ে। তার ছেলেকে এসে ভালো করেই চেনে। কোনো দরকার ছাড়া এই ছেলে খবর পর্যন্ত নেয় না। শেষ কবে দেখা হয়েছে সঠিক মনে নেই সাজির। আর আজ কিনা মাংস কিনে নিয়ে এসেছে, ব্যাপারটা সুবিধার না। দাঁড়ায় আছো কেন? আচ্ছা তুমি থাকো। এই কাকন কাকন তাড়াতাড়ি আয় তো কাকন। সাজি বুঝে উঠতে পারছে না ছেলের মতলব। যে ছেলে কাকন আর ইনায়াকে দুই চোখে দেখতে পারে না,
সামনে পেলে গায়ে হাত তুলে। সেই ছেলে কিনা ওদের ডাকছে। কি চাস তুই? এনথিক কাজা। কামাল কুটিল হাসে। আম্মা নিজের পোলাটাকে এমন কইরা বলে, খাইতে দাও তো। সাজি বিরক্তি নিয়ে পান্তা ভাত আর পেঁয়াজ মরিচ দিয়ে ভাত দিয়ে বেরিয়ে গেল। কামাল পানের পিচকি ফেলে হাসল। নিচে শুয়ে পেটের ব্যথায় গড়াগড়ি করছে কাকন। কেন যে সকাল সকাল এমন ব্যথা শুরু হলো, তাই তো স্কুলেও যেতে পারলো না। নিজের ঘরে কামালকে আসতে দেখে কাকন ব্যথা লুকিয়ে স্বাভাবিক হয়ে বসলো। মনে মনে ভয় পাচ্ছে, আবার হয়তো মারবে। এই লোকটা না থাকলেই তারা শান্তিতে থাকতে পারে। কেন যে দীর্ঘ সময় পর পর আবার হাজির হয়। কাকনকে অবাক করে দিয়ে কামাল হেসে বলল, সুস্থ নাকি? কাকন দ্রুত মাথা নাড়ল। না, সে ঠিক আছে। কামাল পাশের টুলে বসলো। যাক, ভালোই হইলে ভালো। তা দিনকাল কেমন কাটে? কামালের মুখে এমন স্বাভাবিক কথা বেমানান একটু অবাকই হলো কাকন। মাথা নিচু করে মৃদুস্বরে বলল, ভালো। কোন ক্লাসে জানি? কাকন মাথা তুলে কামালের দিকে তাকায়, আমতা আমতা করে বলে, নবম শ্রেণীতে। কামাল কুটিল হাসে। ভালা আইলো তোর লিগা নতুন ড্রেস, একটু পর পড়িস। আমি বাজার থেকে আহি। কামাল একটি ব্যাগ কাকনের দিকে দিয়ে চলে যায়। এই কামালকে সে নতুন দেখছে। কাকনের মনে কেমন এক পা ভয় বাসা বেঁধেছে। নিজে বাবা নামক মানুষটার কাছ থেকে হয়তো এই প্রথম কিছু পাওয়া। দাদি তাদের সংসার চালায়, তার কাছেই মানুষ হয়েছে। কামাল তো মাস পর পর একদিন আসে, তাও ঝামেলা করতে, তাদেরকে মারতে। মাঝে মাঝে এই আশাটা বছর পেরিয়েও যায়। দীর্ঘশ্বাস ফেলে কাকন। তাদের ভাগ্য, মা বাবা কারো ভালোবাসায় জুটেনি। ইনায়া জন্মের 4 বছর পর তার মা মারা যায়। তখন কাকন 8 বছরের শিশু। তারপর থেকেই তার দাদি তাদের সব বিপদ থেকে আগলে রেখেছে। মাইলস্টোন কলেজ, গ্রীষ্মের ছুটি চলছে, সবাই যার যার মতো ছুটি কাটাচ্ছে। এদিকে তেজওয়ান ছুটছে অজানায়। তার সাথে আছে তার প্রিয় বন্ধু প্রান্ত। ছুটি পেতেই চলে এসেছে চৌহাট। এখানে বিশাল বড় মেলা চলছে। হাতে ক্যামেরা নিয়ে লোক সমাগম ঠেলে এগিয়ে যাচ্ছে দুজনেই। ক্যামেরাটা তার মামা তাকে ইতালি থেকে এনে দিয়েছে। শুনেছে এই মেলায় নাকি অনেক পুরনো, তাই এক্সপ্লোর করতে চলে এসেছে। মেলাতে আজব আজব কর্মকাণ্ড দেখে অবাক প্রান্ত। বড়শি খেলা থেকে শুরু করে কত কি। তেজওয়ান বিনা বাক্যে এসব ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। ক্যামেরাতে চোখ রেখে চারপাশ দেখছে ও ভিডিও করছে তেজওয়ান। হঠাৎ স্কুল ড্রেস পরিহিত রমণীকে দেখে থেমে যায় তেজওয়ান। মেয়েটি ক্যামেরার দিকে ঘুরতে তেজওয়ানের চোখ পড়ে রমণীর মায়াবী মুখোদয়ে। ক্যামেরা থেকে চোখ উঠিয়ে সরাসরি তাকায় রমণীর পানে। তেজওয়ানকে এভাবে থেমে যেতে দেখে প্রান্ত তেজওয়ানকে ধাক্কা দেয়। থেমে গেলে কেন? সামনের দিকে চল। তেজওয়ানের কানে কিছু গেল কিনা কে জানি, সে ঠায় দাঁড়িয়ে রইল। রমণীর হাতে একটি অর্কিডের চারা। তেজওয়ান আড়ালে আসলো, বিড়বিড় করলো, অর্কিড। প্রান্ত এবার জোরে ধাক্কা দিল। তেজওয়ানের গম্ভীর দৃষ্টিতে প্রান্তর দিকে তাকালো। প্রান্ত বুঝতে পারলো না সে আবার কি দোষ করলো। তেজওয়ান আবার ক্যামেরায় চোখ রাখলো, তুলে নিল রমণীর কয়েকটা ছবি। মনে মনে বার কয়েক পিড়পিড়ালো। অর্কিড। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না। তেজওয়ান জানে এই পিচ্ছি মেয়েকে সে ভালোবাসে না, এটা তার আকর্ষণ। আর এই আকর্ষণ তার একমাত্র আসক্তি। আর তাছাড়া এই ছন্নছাড়া জীবনে নতুন মোড় নেবে, সাজিয়ে দেবে এই অর্কিড, তেজওয়ানের অর্কিড। স্কুল পালিয়ে মেলায় ঘুরতে আসা ইনায়াকে প্রথম দেখে অজানা আসক্তিতে বাধা পড়ে গেছে তেজওয়ান। তেজওয়ান ভালো করে স্কুল ড্রেসের উপরে লাগানো নেম প্লেটটা লক্ষ্য করলো। ইনায়া ভাবতেই ভিড়ের মাঝে হারিয়ে গেল ইনায়া। তেজওয়ান ছুটলো তার পিছু, তবে এত মানুষের ভিড়ে আর খুঁজে পেল না। অস্থিরতা নিয়ে বিড়বিড় করলো, তোমাকে আমি ঠিকই খুঁজে নেব অর্কিড। তিমিরে ঢাকা মেঘাচ্ছন্ন আকাশ ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টির আকারে ভারী আকার ধারণ করতে শুরু করেছে। বৃষ্টি তেজওয়ানের অপছন্দের বিষয়। সে সবসময় নীরবতাকে পছন্দ করে। সঙ্গ, বন্ধুত্ব, লোক সমাগম কোনোটাই তার জন্য নয়। তবে আজ কেন যেন বৃষ্টি উপভোগ করছে সে। মনটা শীতলতায় ছেয়ে গেছে। এটা বুঝি বাড়ন্ত বয়সের আবেগ মাত্র হলে হোক, সে তো জানে তার অস্থিরতা। চৌহাটের সব থেকে ধনী ব্যক্তি খোকন সাহেব সম্পর্কে তার নানা ভাই মামারা কানাডায় থাকায় বাড়িতে লোকজন
বলতে কিছু সংখ্যক মানুষ। বিশাল বড় রাজপ্রাসাদের ন্যায় বাড়ির দক্ষিণ দিকের কক্ষটা তেজওয়ানের নামে বরাদ্দ। যদিও খুব একটা আশা হয় না, ব্যালকনি থেকে রুমের দিকে উকি দিয়ে দেখলো যাক প্রান্ত ঘুমিয়ে আছে। একটু সময় পর পর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিকণা তেজওয়ানের শরীর স্পর্শ করছে। ল্যাপটপের স্ক্রিনে তার অর্কিডের ছবি, এক এক করে ছবিগুলো দেখছে সে। দেখছে বলে ভুল হবে, রীতিমতো খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে, কখনো চোখ, কখনো নাক, কখনো বা গালের নিচে থাকা তিলটা যেন কত বছরের চেনা, যেন এই রমণীর জন্যই তার জন্ম। তেজওয়ানের ঠোঁটে মৃদু হাসি, ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করল, অর্কিড, তুমি আমার ছোট্ট অর্কিড, আমি তোমাকে ঠিকই খুঁজে নেবো সোনা। মুখ গোমরা করে খেতে বসেছে ইনায়া। সন্ধ্যার দিকে বাড়ি ফেরায় দাদির কাছে বেশ বকা শুনতে হয়েছে। বকার কারণটাও রয়েছে, গাছে উঠতে গিয়ে হাত কেটে এসেছে। সাজি গম্ভীর মুখে কাকন আর ইনায়ার পাতে গোস্ত তুলে দিল। ইনার এত সময়ের অভিমান কেটে তৈরি হলো বিস্ময়। ফ্রিকুচকে জিজ্ঞেস করলো, দিদা মাংস পাইরা কই? সাজি কিছু একটা ভাবছিলেন, ইনার কথা তার কানে যায়নি। ইনা তাকালো কাকনের দিকে, কাকন মাথা নিচু করে খাচ্ছে। কাকন হঠাৎ দিদা মাংস কই পাইলো? আমরা যেখানে ভালো মতো ডাল ভাতই খেতে পারি না, সেখানে হঠাৎ আজ? এত কথা কি? হ্যাঁ, রাঞ্চি খা। ইনা কপাল কুচকে সাজির দিকে তাকালো। কাকন খেতে খেতে ইনার দিকে তাকে স্মিত হেসে শান্ত কণ্ঠে বলল, না। আব্বা নিয়ে এসেছে, আমার জন্য নতুন জামাও নিয়ে এসেছে। চট করে উঠে দাঁড়ালো, সাজির দিকে কপাল কুচকে তাকে জিজ্ঞেস করলো। কাকন যা বলল তা সত্যি? সাজি বিরক্তি নিয়ে মাথা নাড়ালো। ইনা ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই লোকটা কেন আসছে? দিদা, আমি তোমাকে আগেও বলেছি ওই লোকটা যেন আমাদের বাড়িতে না আসে, আবার মাংস কিনে খাওয়াচ্ছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। সাজি কিছু বলল না। তার মনেও এই একই ভাবনা, তার ছেলে কখনোই এমনি এমনি এখানে আসার ছেলে না। ইনা কাকনের দিকেই তাকালো। তুই কি সত্যিই বোকা? এত খুশি হচ্ছিস কি ভেবে? কাকন চোখ নামিয়ে নিল। এমন সময় হন্তদন্ত হয়ে প্রবেশ করলো কামাল। কাকন যা যা তৈরি হয়ে আস, আমি যে জামা দিচ্ছি ওইটা পর। কামালের হঠাৎ করে বলা এমন কথায় সবাই তার দিকেই তাকালো। ইনায় কিছু বলতে যাবে, কিন্তু সাজি তাকে আটকে দিল। কাকন কেন তৈরি হব? তোর মতলব কি কামাল? মায়ের কথায় দীর্ঘশ্বাস ফেললো কামাল। রিপিট, আম্মা তোমরা সবাই আমারে যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপ না। রিপিট, আমি তত খারাপও না। যত কাকন ঘরে যাও, তৈরি হও। আর তুই দাঁড়া আছোস কেন? যা কাকন রে সাজায় দে। বাবার কথা মতো কাকন উঠে চলে গেল। ইনাও যায় না, আগের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কামালের দিকে। ইনাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে কামাল ধমক দিল, তাও দাঁড়া আছোস, কথা কানে যায় না? ইনা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। তবু সাজি একবার কামালের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ইনার কাছে গেল। ঘরে যা, আমি দেখতাছি। ইনা কামালের দিকে দৃষ্টি রেখে বিড়বিড় করে বলল, নতুন কোনো ঝামেলা পাকালে আমি কিন্তু আর ছেড়ে দেব না দিদা। এই লোকটাকে আমি ঘৃণা করি। সাজি ঠেলে ঠুলে ইনাকে পাঠিয়ে দিল। সাজি কোমরে আঁচল গুজে কামালের সামনে দাঁড়ালো। সোজা কইরা বল, কি মতলব? কাকন রে তৈরি কেন হইতে বলবি? কামাল তার লুঙ্গির এক পাশ ধরে হাসল। হারিকেনের আলোতে তা বিচ্ছিরি দেখালো। মায়া বড় হয়েছে, বিয়া তো দিতেই হয়, তাই না আম্মা? ঢাকা শহরে ভালো একখান পোলা পাইছি, মেলা ভালো পোলা, অনেক টাকা পয়সা আছে। এমন পোলা কি হাতছাড়া করা যায়? আমার মায়ার ভালো হোক, এটাই তো আমি চাই। আজকে দেখবার পোলাই। সাজ বিস্মিত হলো। কাকুরের বিয়ে? না না। তা খারাপ তোর? আমার নাতনিরে এখন আমি বিয়া দিব না, পোলারে ফিরে যাইতে বল। আম্মা বোঝার চেষ্টা করো, পোলা ভালো, কাকন অনেক ভালো থাকবে। না মানেন না, তুই যা এখন। আমার নাতনিদের নিয়ে আর তোর এত ভাবতে হইব না। কামাল মুখে থাকা পানির পিচকি ফেলে কঠিন মুখ করে সাজের দিকে তাকালো। আমার মায়েরে আমি কি করুম না করুম আমার ব্যাপার, পোলা আইবো মানে আইবো। সাজি তাচ্ছিলের শব্দ করে হাসে। মাইয়া? তোর মাইয়া? কোন দায়িত্বে পালন করছস তুই? জন্মের পর থেকে মাইরার উপর কেমন অত্যাচার করছস তুই? তো মাইরাও ফেলতে চাইছিলি, কি মনে করছস ভুইলা গেছি?
তোর মতো অমানুষের আমার পেটে ধরেছিলাম, এইটা ভাবতে নিজের ওপর ঘেন্না লাগে। আমার পোড়া কপাল। সাজির কথায় কোনো যায় আসলো না কামালের। চকিতে বসে ঘরের দিকে এদিক ওদিক তাকিয়ে বলল, ঘরটা ভাঙ্গা গেছে, ঠিক করা দিমুনি। সাজি কামালের ফতুয়ার কলার ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে যায়। এই বাড়িতে আর আসবি না, তোর লিগা আমার লগে লগে ইতি। কাকন ইনারা সব জীবনটা জাহান্নাম হইয়া গেছে। ঢাকা শহরে বিয়া করছস না, ওই নে থাক, এই নে আসবি না। কামাল সাজির হাত ছাড়িয়ে নিল। এই বুড়ি এত তেজ দেখাবি না। আমি কাকন ইনুরে পছন্দ করি না, কিন্তু ওর সম্পর্কে আমার মায়া। আমি যা ইচ্ছা করুম, এটাও কথা বলিস না। সাজিয়া নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না, এক চড় বসিয়ে দিল কামালের গালে। বেজন্মা অমানুষের বাচ্চা, তোর লিগা আমি আমার বিলাসিতা রাইখা এইরকম জীবন বাইচা নিছিলাম। যদি জানতাম তুই এমন অমানুষ তৈরি হবি, তাইলে তোর সেদিন মাইরা ফেলতাম। কামাল কুটিল হাসল। বিলাসিতা কোন জমিদারের মায়া তুই? তোর মতো বের পেটে আমার জন্ম, আমার বাপের পরিচয় তুই দিতে পারস না, আবার আমারে অজম্মা বলিস? নিজের ছেলের মুখে এমন কথা শুনে সাজি কিছু সময় পাথর হয়ে যায়। এই ছেলের জন্য এত আত্মত্যাগ, তবুও সাজি কাঁদল না। এখন বাড়ি থেকে বের হ, নইলে পাড়ার মানুষরে ডাকুম। কামাল তেজি কণ্ঠে বলল, কাকনের বিয়া তো আমি দিয়াই ছাড়ুম, দরকার পড়লে। সম্পূর্ণ বাক্য শেষ না করে কামাল হন হন করে চলে গেল। কামাল চলে যেতে সাজি উঠোনে বসে পড়লো। তার চোখের পানি আর বৃষ্টির পানি মিশে যাচ্ছে। পেছন থেকে সাজির কাঁধে হাত রাখলো ইনায়া। সাজি ইনায়াকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, আমার দোষ, সব দোষ আমার। আমার জীবনটা আমিই নষ্ট করছি। আমি মইরা গেলে আজ এত কিছু হইতো না, না তোগো জীবন এমন হইতো। ইনায়া শক্ত করে জড়িয়ে ধরলো তার দাদিকে। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। কিছু সময়ের মাঝে বৃষ্টি থেমে গেল, সাথে থেমে গেল সাজির কান্না। ইনায়া নিজের কাছ থেকে সাজিকে ছাড়িয়ে দেখলো সাজির চোখ বন্ধ। ইরা ধপ করে বসে পড়লো, সাজির মাথা নিজের কোলে রাখলো। ইনার হাত কাঁপছে, জোরপূর্বক ঠোঁটে হাসি ফুটিয়ে সাজিকে ডাকলো, দিদা, দিদা। সাজি সাড়া দিল না। ইনা তার আঙুল রাখলো সাজির নাকে। দিদা, আজ থেকে আমার ঘৃণার লিস্টে আরেকটা নাম যোগ হলো। জানো সেটা কে? তুমি। হ্যাঁ, তুমি। ইনা চিৎকার দিয়ে বলল, আমি তোমাকে ঘৃণা করি দিদা। ইনার চিৎকার শুনে কাকন হারিকেন নিয়ে দৌড়ে আসলো। কি হয়েছে দিদার? কাকন থাপ করে বসে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, ও দিদা, কি হয়েছে তোমার? ও দিদা। কাকনের কান্না দেখে ইনা তার দিকে তাকালো। স্বাভাবিক ভাবেই বলল, কাঁদছিস কেন? আল্লাহ যেমন পাঠিয়েছিল সেই নিয়ে গেছে। ইনার কথার কাকনের কানে গেল, সে তো চিৎকার দিয়ে কাঁদছে। রৌদ্রোজ্জ্বল সকাল, সাজিকে এখন নিয়ে যাওয়া হবে। কত লোক এসেছে তাকে দেখতে, কেউ কেউ সহানুভূতি প্রকাশ করছে। কাকন কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে, তার মাথায় পানি দিচ্ছে প্রতিবেশীরা। মাটির বারান্দায় কাঠের খামে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইনায়া। না, সে কাঁদছে না, সে একদম স্বাভাবিক। গ্রামের লোকেরা এই নিয়ে নানান কথা বলছে। এইটুকু মেয়ে এতটা শক্ত কি করে? নাকি এই মেয়ে এখনো অবুঝ, যে বুঝতেই পারছে না তার দাদি মারা গেছে? আরো কত রকমের কথা, তাতে ইনার যায় আসে না। সাজিকে নিয়ে যাওয়া হবে। ইনা বারান্দা থেকে নেমে খাটিয়ার কাছে গেল, দাদির পাশে বসলো, মৃদু কণ্ঠে বলতে লাগলো, তুমি সবসময় আমাকে অনুপ্রভার গল্প শোনাতে, বলতে আমি নাকি তার মতোই দেখতে। এটা কেন বলনি আমার ভাগ্যটাও তার মতো বিষাক্ত? তুমি বলতে আমি নাকি কাকনের থেকে বেশি বুঝদার। হ্যাঁ দেখো, আমি কিন্তু একটুও কাঁদছি না। তুমি যেভাবে আমাদের আগলে রাখতে, সব খারাপ বিপদের হাত থেকে রক্ষা করতে, এখন কি করবে কাকন? ও নিজেই তো সহজ সরল। আমার নিজেকে নিয়ে ভয় নেই, ভয় হয় কাকনকে নিয়ে। তুই তো অনুপ্রভা, আমার ছোট্ট অনুপ্রভা। তুই দেখে রাখবি, আগলে রাখবি, কি পারবি না? ইনার পাশে বসে আছে তার দিদা। সুন্দর কি লাগছে তাকে। ইনা তার দিকে তাকালো, পারবো। সাজি মুচকি এসে ইনার মাথায় হাত রাখলো, মিলিয়ে গেল শূন্যে। ইনার চোখ বন্ধ করে বিড়বিড় করলো, অনুপ্রভা বেঁচে আছে দিদা, ইয়ানার মাঝে। ইনা উঠে দাঁড়ালো, পাঞ্জাবি পরে তার
মুখোমুখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কামাল। কামাল ইনার দিকে তাকাতে চোখাচোখি হয়। ইনার তীক্ষ্ণ দৃষ্টি তার চোখে পড়তে কেমন একটা ভয় কাজ করলো কামালের। সাজিকে নিয়ে রওনা দিল। ইনায়া কাকনের কাছে আসলো। প্রতিবেশীরা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইনায়াকে দেখে তাকেও সান্ত্বনা দিচ্ছে। ইনায়া আর চোখে তাদের দিকে তাকালো। সান্ত্বনা দেওয়া শেষ হলে আসতে পারেন। ইনার এমন কথায় সবাই কিছুটা অপমানিত হলো। ইনায়া তাদের চুপসে যাওয়া মুখ দেখেই বলল, অপমান লাগলো? লাগার তো কথা না, কারণ অপমান করা তো আপনাদের কাজ। ইনার খোঁচা মারা কথাটায় মুখ ভেঙিয়ে চলে গেল তারা। কাকন আর ইনার বান্ধবী এবং কিছু ভালো প্রতিবেশীরা রয়ে গেছে। কাকনের জ্ঞান ফিরে সবাই তাকে ঘরের ভিতর নিয়ে চলে যায়। আজকের দিনটা রোদ ঝলমলে, কোথাও মেঘ নেই। উঠানের মাঝ বরাবর এসে দাঁড়ালো ইনায়া, যেন সে আশেপাশেই তার প্রিয় দাদি আছে। দক্ষিণা বাতাসে মাথা থেকে ঘোমটা পড়ে গেল ইনায়ার। চুলগুলো উঠতে লাগলো বাতাসে। অনুপ্রভা পেছন থেকে মিতু তার কাঁধে হাত রাখলো। ঘরে চল। ইনায়া কিছু বলে না। আশেপাশে চেনা অচেনা কত মানুষ। উঠোন পেরোতে গিয়ে এক নজর দেখে নিল প্রত্যেকটি মানুষকে। এক পলকের জন্য চোখে চোখ পড়লো এক অচেনা বালকের দিকে। ইনায়া চলে গেল, তবে সেই অচেনা বালক দাঁড়িয়ে রইল। মনে মনে পিড়পিড়ালো, তুমি সত্যি আলাদা। অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ খুব বেশি বিষাক্ত হবে। জানাজা পড়বি না? 10 মিনিট বাকি। প্রান্তের কথা তেজন স্থান ত্যাগ করে বাইকে গিয়ে বসে। তার পেছনে প্রান্ত। এভাবে এমন একটি দিনেই যে তাদের দেখা হবে ভাবতে পারে তেজন। সকালে উঠে মসজিদের মাইকে জানতে পারে পাশের গ্রামে একজন মারা গেছে। জানাজায় অংশগ্রহণ করবে বলেই সময়ের আগে চলে এসেছিল, তবে এটা যে তার অর্কিডের বাড়ি ভাবতে পারেনি সে। আর যার জানাজা পড়তে এসেছে সে স্বয়ং তার অর্কিডের দিদা। ওই মেয়েটাকে দেখে অবাক হলাম। এইটুকু মেয়ে এতটা শক্ত ভাবার যায়? একটু কাঁদলো না? তেজন কিছু বলল না। এই নীরবতা ভয়ঙ্কর। ভিতরে থাকা কষ্টগুলো কান্নার মাধ্যমে বের করে দিতে হয়। আর যারা পারে না তারাই এই কষ্টে সারা জীবন ভোগে। মনমরা হয়ে ঘরের এক কোণে বসে আছে কাকন। ডায়েরিতে কিছু একটা লিখছে। মা, প্রথমে তুমি চলে গেলে, এখন দিয়ে দাও। আমাদের তো কেউ রইলো না। আমি আছি না। কাকন মাথা ঘুরে দরজার দিকে তাকালো। কামাল দাঁড়িয়ে আছে। যত যাই হোক, কাকন তার বাবাকে ভালোবাসে। কামাল এসে কাকনের পাশে বসলো। কাকনের মাথায় হাত রেখে বলল, অনেক অন্যায় করছি, কষ্ট দিয়েছি, তাই না? কাকন কিছু বলল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি জানি আমি খারাপ, আমারে ক্ষমা করে যায় না? কাকন মাথা তুলে কামালের দিকে তাকায়। তার চোখেও মৃদু অশ্রুকণা। কাকন শব্দ করে কেঁদে উঠে। না আব্বু, তুমি খারাপ না। কামাল স্মিত হাসে। রিপিট, আম্মা তো চইলা গেল, তোমাকে ও একটা ব্যবস্থা করতে হবো। জানোই তো ঢাকা শহরে আমার আরেকখান বউ আছে। আমারই টানাটানি সংসার। কাকন চোখের পানি মুছে কামালের দিকে তাকায়। কামাল আবার বলে, তোমাকে দুজনের খাওয়ার পরন আমি সামলাতে পারুম না। হয় তোমারে হয় ইনুরে। আর তুমি তো বড়ই হইয়া, মানে বলতাছিলাম। কাকন অসহায় মুখ করে তার দিকে তাকায়। কাকন বলো আব্বু। তুমি চাও তো ইয়ানা বড় হোক, ভালোভাবে পড়াশোনা করুক। মাথা নাড়ালো। কামাল স্মিত হেসে বলল, তোমার লেখা পোলা দেখছি অনেক ভালো, তোমারে পছন্দ করতেছে। বয়সে একটু বড় কিন্তু অনেক ভালো। তুমি যদি বিয়েতে রাজি হও তাহলে ইনুরে আমার বাড়ি নিয়ে যাও। তুমি কি বলো? কাকন চুপ হয়ে যায়। সে তো এখন বিয়ে করতে চায় না। কাকন কিছু সময় চুপ করে বসিল। নানা রকম চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। অবশেষে কামালের দিকে তাকিয়ে বলল, ইনু যেন ভালো থাকে, আমি বিয়েতে রাজি। কামাল মৃদু হাসে। এই কথা ইনুরে বলো না, বোঝাই তো ছোট মানুষ, আমি ওরে বোঝাই বলবুনি। কাকন মাথা নাড়ায়। কামাল বেরিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বসে থাকা কাকনের দিকে তাকে কুটিল হাসল। বাটন ফোনটা বেজে উঠল। টাকা রেডি রাহো মিয়া, আজ রাতেই পাইয়া যাইবা। কাকন দুই হাঁটুর মাঝে মুখ গুজে কাঁদছে। মনে মনে ভাবছে, ইনুর জন্য সব করতে পারবো আমি। ইনু যদি ভালো থাকে তাহলে আর কিছু চাই না। আর আব্বু তো বললই ভালো ছেলে,
নিশ্চয়ই খারাপ কোথাও বিয়ে দেবে না। ওই লোকটা তোর ঘরে কেন এসেছিল? ইনার কথায় কাকুন চমকে ওঠে, দ্রুত চৌকি থেকে নেমে পড়ে। ইনা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে কাকুনের দিকে। কিছু জিজ্ঞেস করছি। কাকুন মাথা ঘুরিয়ে বলল, এমনি দেখা করতে, তোকেও খুঁজছে। কাকুনের কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না ইনায়ার। সবে গোসল করে আসার সময় ওই লোকটাকে কাকুনের ঘর থেকে বের হতে দেখে দৌড়ে আসে কাকুনের কাছে। ওই লোকটার থেকে দূরে থাকবি কাকুন। দাঁত চেপে বলল ইনায়া। কাকুন চৌকিতে বসে খাতা কলম গোছাতে গোছাতে বলল, ইনু, উনি আমাদের বাবা। ওই লোক বলছিস কেন? কাকুরের কথা শুনে ইনায়া কপাল কুচকে কাকুরের সামনে গিয়ে দাঁড়ায়, বাহুতে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলে, কি বললি তুই? বাবা? সব ভুলে যাস তুই? কাকুন উঠে দাঁড়ায়, ইনায়ার গালে হাত রেখে বলল, তিনি যেমনই হোক, তিনি আমাদের বাবা। আর এখন দিদা নেই, আপন বলতে শুধু। ইনায়া নিজের গাল থেকে কাকুনের হাত সরিয়ে দিয়ে বলল, আমাদের আপন বলতে এখন কেউ নেই। ওই লোকটাকে বিশ্বাস করিস না। ইনায়া নিজের গাল থেকে কাকুনের হাত সরিয়ে নিল। কাকুন আর কথা বাড়ায় না, নিজের মতো করে কাজ করতে লাগলো। ইনায়া বিছানায় বসে পড়লো, মনে মনে পিড়পিড়ালো। যে লোকটা আমাদের মাকে ছাড়েনি, সেই লোকটা আমাদের ছেড়ে দেবে ভাবলি কি করে? উনি আমাদের আপন না। আমাদের সবচেয়ে বড় বিপদের নাম হলো কামাল। দূরে থাক কাকুন, দূরে থাক। ইনায়াকে সবাই স্কুলে ভর্তি করা হয়েছে। কাকুন তখন 3য় শ্রেণীর ছাত্রী। ইনায়া ক্লাস বাদ দিয়ে বাড়ি চলে এসেছে। সাজি তখন বাড়ি নেই। ইনায়া বাড়ি এসে সোজা মায়ের কাছে এসেছে। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে ইতি। আম্মু, আমার খিদে পেয়েছে। ইতি পেছনে ঘুরে দেখে ইনায়া চলে এসেছে। ইনায়া জানে এখন তার মা তাকে বকবে, কিন্তু ইনায়াকে অবাক করে দিয়ে ইতি খাবার এনে ইনায়াকে খাইয়ে দেয়। ছোট্ট ইনায়া আর কিছু না বুঝলো, এতটুকু বুঝতে পেরেছে যে তার মায়ের মন খারাপ। তোমার কি মন খারাপ? ইতি নিচে বসে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি শূন্য হয়ে ভাবছে। ইনায়ার কথাও তার কানে যায়নি। ইনায়া উঠে গিয়ে তার মায়ের সামনে দাঁড়ালো, গালে হাত রেখে বলল, আব্বু কি তোমাকে আবার বকা দিয়েছে? ইতি এবার ইনায়ার দিকে তাকালো, মৃদু হেসে ইনায়ার কপালে চুমু দিল। ইতির চোখের পানি দেখে ইনায়া জড়িয়ে ধরলো। ইতি ইনায়াকে ছাড়িয়ে তার হাতে একটি কাগজ দিয়ে বলল, এটা দিদাকে দিও। ইতি আস্তে আস্তে লুটিয়ে পড়লো মাটিতে। সেই সময় বাড়িতে আসে সাজে। ইতিকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় বিষ খেয়েছে। ইতি চলে যায় তাদের ছেড়ে। ছোট্ট ইনায়া সেদিন আর কিছু না বুঝলেও বুঝেছিল সে তার মাকে আর কখনো পাবে না। সেদিন কাগজটা সাজির হাতে দেওয়ার পর থেকে কোনো এক কারণে সাজি কামালকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে অজানা কারণটা এখন ইনার জানা, খুব ভালো করে জানা, শুধু জানে না কাকর। কথাগুলো ভাবতে ভাবতে ইনা চলে গেল সাজির ঘরে। বালিশের নিচ থেকে চাবিটা নিয়ে মাটি খুঁড়ে একটি বক্স বের করলো। বক্সটা খুলে ভেতরে থাকা জিনিসপত্রগুলো স্পর্শ করলো। একটি লাল টকটকে শাড়ি, দুটো ডায়েরি। সাজির সাথে ইনার সম্পর্কটা ছিল বন্ধুত্বের মতো, হয়তো বন্ধুত্ব না। সে বুঝতে পারতো ইনার শক্ত হৃদয় ও কঠিন ব্যক্তিত্বের মানুষ হবে, তাই প্রথম থেকে অনুপ্রভার গল্প তাকে শোনাতো। এই তো কিছুদিন আগে ইনায়া বলেছিল, আচ্ছা বুঝলাম, আমি দেখতে অনুপ্রভার মতো, কিন্তু তার কথা সব সময় আমাকে কেন বলো? সাজি সেদিন বলেছিল, আমি যদি মারা যাই সেদিন এই চাবিটা নিয়ে মাটির নিচে একটা বক্স আছে, ওইটা বের করবি, সব উত্তর পেয়ে যাবি। এতদিন কথাটা আমলে না নিলেও আজ নিচ্ছে। সবাই যতটা সহজ ভাবছে বিষয়টা ততটাই জটিল। অনেক রহস্য রয়ে গেছে। বক্স থেকে আগেই বের করলো তার মায়ের দেওয়া সেই কাগজটা। সে এখন পড়তে পারে, বুঝতে পারে, তবে সে জানে এই কাগজে কি লেখা। বছরখানেক আগে জেনেছে, তারপর থেকেই তো ওই বাবা নামক লোকটাকে সে ঘৃণা করে। কাগজটা তবু খুললাম। আম্মা, আমাকে মাফ করে দিয়েন আর আমার মেয়ে দুটোকে সামলে রাখবেন। আমি জানি আমি আজ যা করলাম এর জন্য আমি জাহান্নামে যাব, কিন্তু আমার মেয়ে দুটোকে আমি জাহান্নামে যেতে দিতে চাই না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে আজ একটা সত্যি বলি, আপনার ছেলে যাকে আমি ভালোবেসে এ বাড়িতে এসেছিলাম, সে আমাকে জোর করে অন্য পুরুষের কাছে পাঠিয়েছে। আজ আমি এই অপবিত্র দেহ নিয়ে বাঁচতে চাই না, আর না আপনার ছেলেকে কখনো ক্ষমা করব। আমার মেয়ে দুটোকে
ওনার হাত থেকে বাঁচাবেন। ওদেরকে আপনার ভরসায় রেখে গেলাম। কাগজটা আবার বন্ধ করে রেখে দিল। ভেতরে দুটো বই, একটি রাজকীয়ভাবে কারুকাজ করা স্বর্ণের খোলসে আবৃত, অপরটি সাধারণ। ইনার প্রথমেই নজর কাড়ল স্বর্ণের কারুকাজ করা খোলসের উপরে বসানো নীলমণির দিকে। তার জানা মতে এসব অনেক দামি পাথর, তাহলে তার দাদির কাছে আসলো কি করে? ইনা হাতে নিল বইটি। নীলমণির টির উপরে বড় বড় অক্ষরে লেখা